2016 সালের 5 ফেব্রুয়ারি সামনে আসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার খোয়া যাওয়ার খবর। এর তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা। 2014-15 সালে আমরা একটি সরকারি প্রজেক্টে ইনভলভ হই। সেই প্রজেক্টের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা। 64টি জেলা জেলা পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, 73টি বিশ্ববিদ্যালয় এবং 128টি মহিলা কলেজ, পাশাপাশি 24 ঘন্টা সরকার প্রণোদিত একটি হেল্প ডেস্ক আমরা চালু করি। যে হেল্প ডেস্কটি সাইবার নিরাপত্তা কর্মসূচির অধীনে এটি চলছিল। পরবর্তীতে এটা প্রকল্পতে রূপান্তরিত হওয়ার কথা ছিল। সেই কর্মসূচির আমি ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে আমরা এই কাজটি সম্পাদন করি। তো যখন আমাদের প্রকল্পটি প্রায় শেষের দিকে নতুন অর্থ বছরের জন্য অর্থ ছাড়ের জন্য অনুরোধ করা হলো, এমন সময় আমরা জানতে পারি তৎকালীন র্যাবের ইন্টেল পরিচালক আমাদের প্রকল্প পরিচালককে একটি চিঠি এবং ইমেল এবং মুঠোফোনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এরকম একটি দুর্ঘটনার বিষয় শেয়ার করা হয় এবং সেখানে আমাকে এক্সপার্ট ওপিনিয়ন দিতে এবং আমি আমার যে ফাইন্ডিংস সেটা যাতে লিখিত আকারে আমি জমা দিই, এরকম একটি অনুরোধের ভিত্তিতেই মূলত আমরা তখন বাংলাদেশ ব্যাংকে যাই। শুরু থেকে এই ব্যাপারটি ধামাচাপা দেওয়ার একটি প্রচেষ্টা সবসময় দৃশ্যমান ছিল। এই কারণ ঘটনাটি ঘটার অনেক পরে আমাদের সরকারিভাবে বিষয়গুলো তৎকালীন গভর্নর আসলে এই বিষয়টি অবহিত করেন। এখন যে বিষয়টি আমরা দেখতে পেলাম, তখন বাংলাদেশ ব্যাংকের মূল যে সার্ভার, যেটা সুইপ সার্ভার বা প্রোডাকশন সার্ভার বলা হয়, সেই সার্ভারটি আসলে স্থানান্তরিত করা হয় ইউএসএতে। তখন কোনো মামলা রুজু হয়নি। তাহলে কিসের ভিত্তিতে উনি বাংলাদেশ ব্যাংকে এরকম একজন ফরেন কনসালটেন্ট সেখানে নিয়োগপ্রাপ্ত হন এবং পরবর্তীতে তিনি মূল ফিজিক্যাল সার্ভার ইউএসএতে স্থানান্তরিত করেন, যেখানে আমাদের প্রচলিত আইন আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধিত 2013 থাকা সত্ত্বেও একজন এক্সটার্নাল কনসালটেন্ট কিভাবে সুইফট সার্ভার বা প্রোডাকশন সার্ভারের মতো একটা সেন্সিটিভ বিষয়, যেখানে আমাদের প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ এবং আমাদের নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, এমত অবস্থায় উনি কিভাবে কার নির্দেশে কোন এসওপি কোন প্রসিডিওরের মাধ্যমে কোনো প্রকার কোনো কোর্টের অনুমতি ছাড়াই মূল সার্ভারটাকে উনি পাঠিয়ে দেন। এবং উনি তখন তৎক্ষণাৎ একটা মন্তব্য করেছেন, বিভিন্ন গণমাধ্যমের সূত্রে দেখেছি যে এটা একটি হ্যাকিং হয়েছে, পাশাপাশি এখানে উনি কিছু ম্যালওয়্যার পেয়েছেন, যে ম্যালওয়্যারটা আসলে এই ধরনের অবৈধ লেনদেনের সাথে সম্পৃক্ত ছিল। এখন সামগ্রিক বিষয়টাতে তার পরবর্তীতে আমরা যখন ইমেল সার্ভারে আমরা যখন এটা পরীক্ষা নিরীক্ষা করতে যাই, সেখানে আমরা কিছু পেন ড্রাইভের ইনসারশনের বিষয়গুলো দেখতে পারি এবং সেই পেন ড্রাইভটা কেন ঢুকলো, কারণ সুইপ প্রোডাকশন সার্ভারে কোনো পেন ড্রাইভ ঢোকার কোনো অবকাশ নেই এবং সেই পেন ড্রাইভটি ঢুকলো কবে, কখন, কোথায়, কিভাবে, তার বিস্তারিত তথ্য যখন আমরা জানতে চাই, তখন বাংলাদেশ ব্যাংকের সিসি ক্যামেরা ফুটেজটা রহস্যজনকভাবে পাওয়া যাচ্ছিল না। যার পরিপ্রেক্ষিতে যে বিষয়টি ঘটলো, এই ফুটেজটা যখন পাওয়া যাচ্ছিল না এবং তৎসংশ্লিষ্ট সুইফট অপারেটর এবং সুইফটের সাথে যারা কর্মরত ব্যক্তিরা, তারা সকলে এটা রহস্যজনকভাবে তারা ট্রান্সফার হয়ে যায় বিভিন্ন জায়গায়। ভুল না করে থাকলে সম্ভবত তারা ঢাকার বাইরে ট্রান্সফার হয় এবং যখন তাদেরকে আসলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয় সুইফট চালু হয় কিভাবে, তখন আমার স্পষ্ট মনে আছে একজন ভদ্রলোক রীতিমতো উনি কলম নিয়ে এইভাবে কাঁপাকাঁপি শুরু করেছেন। খুব স্বাভাবিক প্রশ্নে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা খুব স্থিতিশীল ছিল না। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে মনে হচ্ছে যে কোনো একটি সমস্যা তার কাছে খুব স্বচ্ছতা নেই বিধায়, বা উনি আসলে কিছু জানেনও না হয়তো, বা এর জন্য উনি আসলে ভয়ে নার্ভাসে এই জাতীয় কাজ করে থাকতে পারেন বলে আমরা মনে করি। তো সিসি ক্যামেরা ফুটেজ যখন আসলো না, এরপর আমরা শুনলাম প্রোডাকশন সার্ভারে তৎকালীন নির্বাহী পরিচালক উনি একটি নোট পাঠিয়েছিলেন যে শুভঙ্কর সাহা, সম্ভবত ওনার নাম তখন শুভঙ্কর সাহা ছিলেন। তো উনি একটি নোট পাঠিয়েছিলেন আমাদের গভর্নর বরাবর বাংলাদেশ ব্যাংকের কাছে, যে সুইফটের মূল সার্ভারের সাথে আরটিজিএসকে কানেক্টিভিটি করা খুব তড়িঘড়ি করে, সম্ভবত তারিখটি 2015 সালের সেপ্টেম্বর মাসের দিকে এটি ঘটেছে। 2016 সালে কিন্তু আমাদের মূল হ্যাকিংয়ের যে ট্রান্সফারের ঘটনাটা ঘটেছে। তো উনি কেন হঠাৎ করে এত বড় রাষ্ট্রীয় একটি সম্পদের মধ্যে হঠাৎ করে এই আরটিজিএসটাকে ইন্টিগ্রেশন করতে
চাইছিলেন এবং গভর্নর সাহেব তৎকালীন উনি তড়িঘড়ি করে কিন্তু বা যে কোনো কারণেই হোক এটা অনুমতি দিয়েছেন বলে এরকম কথা শোনা যায়। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী অথবা অর্থমন্ত্রীর নলেজ ছাড়া, কিংবা হতে পারে এটা সংবিধান বা আমাদের রাষ্ট্রীয় বা সংসদের কোনো অনুমতি ছাড়া, এত সফিস্টিকেটেড একটা সার্ভারের ভিতরে আরটিজিএসকে ইন্টিগ্রেশন করার মতো ওনার ক্ষমতাটা হয়তো গভর্নর হিসেবে রাখতে পারলেও কিছু কিছু বিষয় আইনের ঊর্ধ্বে থাকে। সেখানে কিন্তু আমাদের একটি ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ের একটা অনুমতির বিষয় থাকে। সেগুলো উনি কেন তখন গ্রহণ করেছেন কি করেননি আমরা ঠিক জানি না। তো বিষয়টা কিন্তু চাপা রাখার একটা প্রবণতা সবসময় ছিল, এবং কেউ যদি এই বিষয়ে কোনো কথা বলতে গেলেও সে কিন্তু হেনস্থার শিকার হয়েছে, এরকম যথেষ্ট রকমের প্রমাণ আমার জীবন থেকে আমি পেয়েছি। তো যে বিষয়টাই হলো, উনি অনুমতি দিয়েছেন এবং আরটিজিএসটা ইনস্টল হয়েছে, এবং তাদের বক্তব্য অনুযায়ী সেই আরটিজিএসটাকে পরবর্তীতে ডিসকানেক্ট করা হয়েছে বা ডিসেবল করার চেষ্টা করেছে, পরবর্তীতে এটা আনইনস্টল করার চেষ্টা করেছে। তো এই আনইনস্টল কেন করতে গেল, এবং এখানে খুব স্পষ্টভাবে যে বিষয়টা বলে আছে, এই আনইনস্টল করার ব্যাপারটির ব্যাপারে আরটিজিএস আনইনস্টলের ব্যাপারটি, উক্ত সফটওয়্যার ডিসেবল করার প্রচেষ্টা, তা ব্যর্থ হয়ে যাওয়া, আনইনস্টল করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে না আরও কারণ জানতে চাইলে অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে ওনারা তখন এই সব বিষয়গুলো ওনারা কিছুই জানেন না। তার মানে সামগ্রিকভাবে দায়িত্বহীনতা এবং তাদের নিজস্ব যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেরেছি। এই ঘটনাটা ঘটার পর এখানে দু রকমের তদন্ত হতে পারে, একটা হচ্ছে টেকনিক্যাল ইনভেস্টিগেশন, আর একটা হচ্ছে অ্যানালগ ইনভেস্টিগেশন। সেখানে শালিকা ফাউন্ডেশন নামে একটি এনজিওর নাম আসে, যেই ট্রানজ্যাকশনটা আসলে এক্সিকিউশন হয়নি কারণ ফাউন্ডেশন বানানটা ভুল ছিল। তাহলে এই ফাউন্ডেশন কেন তার নামে এতগুলো টাকা আসবে, তারা কোনো প্রস্তুতি ছিল কিনা, বা এদের রোলটা কি, বাংলাদেশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল নোটিশ বা তাদেরকে কোনো তদন্তের মধ্যে আনা হয়েছিল কিনা, সেটারও কিন্তু কোনো দৃশ্যমান কোনো আমরা তালিকা দেখতে পারিনি। এবং এখানে ইম্পর্টেন্ট 4 থেকে 8-এর ভিতরে আমি যেটা তখন দেখেছিলাম যে প্রায় হচ্ছে 2 দিন করে ফিলিপাইন এবং বাংলাদেশ আপনার একটা উইকেন্ড ছিল। পাশাপাশি ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্কেও কিন্তু একটা উইকেন্ড ছিল, আরেকটা ছিল শ্রীলঙ্কার এন্ডিং থেকে একটা। কিন্তু মূলত পুরো গেমটার মধ্যে যদি আমি একটা গেম ধরি হ্যাকিংয়ের এটাকে, তাহলে দেখা যাচ্ছে যে ওরা ক্যালেন্ডারটা এমনভাবে সাজানো হয়েছে যেখানে এখানে যাতে ব্লেমটা এইভাবে দেওয়া যায় যে এটা ফিলিপাইন এবং বাংলাদেশ ব্যাংকে যেহেতু বন্ধ ছিল, এই টাকাটা তাহলে সময় নিয়ে বিস্তৃত করে চিপস আকারে বিভিন্ন ক্যাসিনোতে চলে গেল। তো সেখানে কোনো সেটেলমেন্ট হাউজিং ছিল কিনা, বা সেন্ট্রাল ব্যাংক থেকে ডাইরেক্ট ক্যাসিনোতে টাকা যায় কিনা, বা সেটা সেটেলমেন্ট হাউসগুলো তাদের রোলগুলো কী ছিল, এই সকল বিষয় নিয়ে অনেক প্রশ্ন এখানে আছে। যদি এটা পুনঃ তদন্ত করা হয় এবং পাশাপাশি এটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে এটা যদি প্রসিড করা হয়, তাহলে অবশ্যই এই সত্যগুলো বের হয়ে আসবে। টাকা পাওয়া যাক না পাওয়া যাক, সত্যটি কিন্তু আসলে বের করে আসাটা খুব জরুরি, কারণ বিশ্বে এটা এখনও আমার জানা মতে সবচেয়ে বড় একটি হ্যাকিং বলেন বা আনঅথরাইজড অ্যাক্সেস বলবো, আমি হ্যাকিং আমি মানতে চাই না বাংলাদেশ ব্যাংকের এই ইস্যুতে। এই আনঅথরাইজড অ্যাক্সেসে মূল প্রকৃত সত্য গল্পটি যাতে বের হয়ে আসে। যখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের শেষ পর্যায়ে আমরা ফরেন্সিক করছি এমত অবস্থায়, তখন আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে আমাকে তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব আমাকে ডেকেছিলেন। ডেকে আনার পরবর্তীতে আমাকে এই বিষয়গুলো আসলে জানতে চান, বিষয়গুলো কি, এবং এর মধ্যে আইসিডি ডিভিশন আমাকে একটা বিবৃতিও প্রদান করে, যেহেতু আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল আমি যাতে রিপোর্টটি প্রকাশ না করি, রিপোর্টের ব্যাপারে মিডিয়াতে কথা না বলি, এবং রিপোর্টটা যাতে আমি চেঞ্জ করি যেটা আমি লিখেছি। এরকমভাবে চেঞ্জের অপশনটা আসলে আমাকে বিভিন্নভাবে আমার বন্ধু বান্ধব কলিগদের মাধ্যমে এবং আমাকে মামলা দেওয়া হবে এরকম কিছু হুমকি দেওয়ার কারণে আমি তখন ওই সময় আমি তাদেরকে তাদের কথার সাথে কথা না মিলে আমি আমার সিদ্ধান্তে অনড় থাকি। এই অনড় থাকার কারণে প্রকৃত জিনিসটি কি, আসলে ঘটনাটা কি, এটি জানার পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী আমাকে টেলিফোন করে, এবং টেলিফোন করে প্রথমেই যেটি আসলে তারা করতে চান সেটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে যে আমাকে জানতে চান যে বিষয়টি আসলে কি। পরবর্তীতে আমাকে তৎকালীন সময় ডিজিএফআই এর কর্মকর্তা আমাকে টেলিফোন করেন, আমার কাছে আমার এই বিষয়গুলো আসলে বিস্তারিত বিবৃতি উনি জানতে চান। আমরা সেখানে যাই,
যাওয়ার পর আমাকে প্রায় 6 দিন আমি ওখানে থাকি এবং সেখানে আমার টেলিফোনটি আসলে ব্যবহার করতে দিয়েছে শুধুমাত্র যারা আমাকে টেলিফোন করতো। এছাড়া আমি টেলিফোনটা আমার সাথেই ওনাদের হেফাজতে ছিল এবং আমি ফরেনসিক করে শেষ পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে 16 সালে আমার কাছে সে ডিভাইস বা গ্যাজেট কোনোটি নেই। আমি সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছিল যে ইনসাইডের যে 3টা আইডি থেকে রিকোয়েস্টটা সেন্ড করা হয়েছে সেই আইডিটা আমি শনাক্ত করতে পেরেছি এবং আরটিজিএসকে কেন এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে এবং রাকেশ আস্তানা কীভাবে আইনের বর্তায় না ঘটিয়ে উনি কোনো কোর্টের অনুমতি ছাড়া উনি কীভাবে এই হার্ড ড্রাইভটা আসলে ইউএসএতে পাঠিয়ে দিলেন, এইসব বিষয়ে যখন প্রশ্ন হচ্ছিল তখন পরবর্তীতে আমাকে তারা আমার একটা বন্ধু মাধ্যমে, আমার বন্ধুর নাম হচ্ছে ইয়ামির, তাকে ডেকে এনে আমার শারীরিক কোনো নির্যাতন হয়েছে কি হয়নি এরকম বিবৃতিতে আমাকে ছেড়ে দেয়। মূলত আমি যে কদিনই ছিলাম আমাকে কেউ শারীরিকভাবে কখনোই কোনো নির্যাতন করা হয়নি। আমাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমি কাজগুলো কোথা থেকে শিখেছি এবং কিভাবে কি হয়েছে, আমার সাথে কি করা হয়েছে, এই বিষয়গুলো কেন আইসিডি ডিভিশন আমাকে অস্বীকার করেছেন এবং কারা কারা আমাকে প্রেশার করেছেন তারা আসলে মূল সত্যতাটাই জানতে চেয়েছে। পরবর্তীতে যখন আমাকে ছেড়ে দেওয়া হয় এবং আমি একটা সিএনজি চালিয়ে, তো একটি গেট খোলা একটা সিএনজিতে আমরা 2 বন্ধু উঠে আমরা চলে যাচ্ছিলাম। জাহাঙ্গীর গেট পার হয়ে গেলে এয়ারফোর্স অফিসার্স কোয়ার্টারের সামনে আরেকটি বাহিনী আমাকে, আমি তাদের চিনি না, সিভিল ড্রেসে, তারা আমাদের কালো কাপড় দিয়ে আমার এবং আমার বন্ধুর মুখটি আসলে আবৃত করে আমাদের দুইজনকে বিচ্ছিন্ন করে দেয়। আমি পরবর্তীতে শুনেছি আমার বন্ধুকে বলা হয়েছে যে তুমি ফিরে তাকাবা না, তুমি যদি ফিরে তাকাও তাহলে তোমাকে গুলি করা হবে। তখন সে ভয়ে দৌড় মেরে চলে গিয়েছে। আর আমি কোথায় ছিলাম আমি তো ঠিক জানি না, আমার তো কালো কাপড় দিয়ে আমার মুখ বাঁধা ছিল। এবং আমি যেটা বলতে চাই, যেটা সঠিক এবং সত্য, সেটি হচ্ছে যে আমার পরে কোনো প্রকার কোনো অত্যাচার করা হয়নি, কিন্তু আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলাম। এখানে অনেক রকমের ম্যালওয়্যার পেলোডের গল্প বা আমার দৃষ্টিতে বা যে স্টোরিটা সেখানে বলা হচ্ছে এটা কিন্তু এভিডেন্ট না। এই কারণে এভিডেন্ট না যে নর্থ কোরিয়া থেকে যে পেলোডটা এসেছে, যে দাবি করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, সে পেলোডের গতি কী, প্রকৃতি কী, কীভাবে সেটা ইনসার্ট হলো একটা সিভি ডাউনলোডের মাধ্যমে, এটা এরকম হেঁটে হেঁটে সারা নেটওয়ার্কে চলে গেল, প্রিন্টারটা অকেজো করে গেল, ব্যাপারটা এত সহজ না। আর সুইফটের প্রিন্টার তো আরও সহজ না, ভেরি সফিস্টিকেটেড। সুইফটের প্রোডাকশন সার্ভার, সুইফটের প্রত্যেকটা কিবোর্ড, প্রত্যেকটা মাউস, প্রত্যেকটা মনিটর, প্রিন্টার, একটা যে কোনো চেঞ্জই সেখানে সেন্ট্রালি তারা নোটিফাই হয়। এত সিকিউর একটা সিস্টেম, সেখানে হেঁটে হেঁটে একটা ম্যালওয়্যার এই জিনিসগুলো করলো। বিষয়গুলো আসলে এটা আসলে ডিজিটাল সাক্ষ্য প্রদর্শন সাপেক্ষে এটা গ্রহণ করা যাবে। যেহেতু জনসম্মুখে এটা এসেছে, এটি একটি হ্যাকিং বা বিভিন্ন তদন্ত সংস্থাকারীরা ম্যালওয়্যারটা পেয়েছে, সে ম্যালওয়্যারের গতি, প্রকৃতি, ডেভেলপ ল্যাঙ্গুয়েজ, সেই রিজুমের সাথে যে পেলোডটা প্যাচ বাইন্ডিং হয়েছে, তার সেগ্রিগেটেড সিস লক এবং সেই লকগুলো আসলে কি, সেগুলো উন্মোচিত করা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো তার স্বচ্ছতাটা কতটুকু, তাদের দাবির স্বচ্ছতাটা কতটুকু। এত বড় একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম, কোনো জেল জরিমানা, কোনো মামলা, এখানে ফিলিপাইনেরও অনেকে জেল খেটেছে এই ঘটনায়। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কেউ গ্রেফতারই হয়নি। তাহলে বাংলাদেশের মামলাটা কি হলো, গ্রেফতার হলো না কেউ। ওদিকে ফিলিপাইন যারা টাকা রিসিভ করেছে তারা এখন গ্রেফতারের মধ্যে পড়ে গেছে। তো সামগ্রিক বিষয়টাতে বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত টোটালি। এবং এই বিষয়টি কখনোই আমি বলবো না এটা হ্যাকিং, এই কারণ এটা প্রাইভেট সার্ভারের ভিতরে আপনি ইচ্ছে করে আরটিজিএস ইনস্টল করে পাবলিক নেটওয়ার্কে এনে আপনি সেটাকে হ্যাকিং হিসেবে জাস্টিফাই করাচ্ছেন। আরটিজিএস সার্ভারটি যখন ইনস্টল করা হয়, সেই সার্ভারে তৎকালীন একজন ফরেন কনসালটেন্ট ছিল। সেই ফরেন কনসালটেন্টের নাম আমি ঠিক জানি না, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। উনি এটিকে ইন্টিগ্রেশন করার সময় বাংলাদেশের কোনো ডাইরেক্টরকে ওই রুমে ঢুকতে দেয়নি। তাহলে বাংলাদেশের ব্যাংকে তৎকালীন যারা ছিলেন সাইবার নিরাপত্তা বা আইটির সাথে, সাইবার নিরাপত্তা কেউ ছিল না তখন, আইটিতে যারা নিযুক্ত ছিলেন তাদের রোলটা কী ছিল? তারা কি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে এরকম একটা সিস্টেম ফরেন এইভাবে ইনস্টল করছে, এটা কি গভর্নরের নলেজে দেননি, ডেপুটি গভর্নরের নলেজে দেননি? তো সেই বিষয়টা কিন্তু এখানে আমার কাছে পরিষ্কার নাই। আপনি দেখেন সুইফটে কিন্তু প্রচুর রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তার মানে আমার ব্যালেন্সটাকে পুরো নীল করার জন্যই কিন্তু এই অ্যাটেম্পটা নেওয়া হয়েছে। এমন না শুধুমাত্র $800 মিলিয়ন।
এই গেমটা কিন্তু এখানে শেষ না, তার মানে তার উদ্দেশ্য ছিল আমাদের বাংলাদেশের সমস্ত টাকাকে লোপাট করা। তাৎক্ষণিকভাবে ওনার আসলে এটা আইনি প্রক্রিয়া যাওয়া উচিত ছিল। পাশাপাশি গভর্নরের অধীনস্থ যে ডেপুটি গভর্নর যারা সুইপ সার্ভার দেখতেন এবং যিনি আরটিজিএসকে ইনিশিয়েট করেছেন, তাদেরকে আসলে এই সন্দেহের ঊর্ধ্বে আনার কোনো উপায় নেই। পাশাপাশি আরটিজিএস যিনি ইনস্টল করেছেন, আমরা শুনতে পেরেছি পার্শ্ববর্তী দেশের কোনো একটি কনসালটেন্ট বা সার্কভুক্ত কান্ট্রি কোনো একটি কনসালটেন্ট, এই তো উনি কেন আরটিজিএস ইনস্টল করার সময় বাংলাদেশের কাউকে রাখেননি? অনেকে বলছে আমাদের আরটিজিএস এর ইনস্টল করার সময় আমাদের অনেক ক্রেডেনশিয়াল তার কাছে ছিল, যেটা অপরিবর্তিত ছিল, সেম পাসওয়ার্ড প্র্যাকটিস হলো। তো এই যে বহির্বিশ্বের যে কনসালটেন্টকে আপনি যদি সেন্ট্রাল ব্যাংকে আপনি প্রবেশ করাতে দিলেন, সে সেন্ট্রাল ব্যাংকে প্রবেশ করান তাদের কি স্ট্যান্ডার্ড ছিল তাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, করার ক্ষেত্রে? এবং আরেকটি বিষয়, রাকেশ আস্তানা সাহেব আসলেন, উনি যে কথিত পেলোড বা ম্যালওয়্যারের কথা বলছেন, উনি এক্সপার্ট, উনি হয়তো যেটা দেখতেও পারেন, কেউ হয়তো ইনস্টলও করতে পারে বা না করুক। তো ওনাকে কিন্তু কোনো অফিসিয়ালি নিয়োগপত্র দেওয়া হয়েছে কিনা বা কোন অধিকারে, কোন ক্ষমতা বলে তৎকালীন গভর্নর ওনাকে নিয়োগ দিলেন? আমি অবশ্যই বলবো এটি একটি ইন্টারন্যাশনাল গেম এবং এই গেমের মধ্যে ফিলিপিন্স আছে, সারিকা ফাউন্ডেশন আছে, যেখানে যেখানে টাকাগুলো ট্রানজ্যাকশন রিকোয়েস্ট গেছে, দে আর অল পার্ট অফ দ্য গেম। সুতরাং এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা উচিত এবং একটা প্রসেসে আনতে হবে। আইনে কি আছে, তারা বেঁচে আছে, মারা গেছে, বিদেশে থাকুক, দেশে থাকুক, আইনে কিন্তু সমস্ত সংজ্ঞান দেওয়া আছে। ক্যাসিনোতে কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংকের সাথে যে কমিউনিকেশন, সেখানে কিছু বাগস আছে, সেখানে কিছু লিমিট আছে। একজন জুয়ারি আসলে কতটুকু পর্যন্ত টাকা সে ক্যাসিনোতে ইনজেক্ট করতে পারে। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ ব্যাংকের যে লোপাটটা, সেটা কিন্তু কোটি ডলার হঠাৎ করে ক্যাসিনোতে চলে গেছে। সেখানে এই বারগুলো কী ছিল এবং সেটা তো অবশ্যই রেজিস্ট্রেশনে আন্ডারে গেছে। আপনি ওই ক্যাসিনোতে একটা পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট ছাড়া ইলেকট্রনিক আইডি করতে পারেন না। তাহলে যে ইলেকট্রনিক আইডিতে এই ট্রানজ্যাকশনটি হয়েছে, সে পাসপোর্ট নাম্বারটা কি, ওনার পরিচয়টা কি, অবশ্যই এটা নির্ণয় করা সম্ভব। আমাদের $800 মিলিয়ন ভিতরে 1 কোটি সামথিং মিলিয়ন আমরা অলরেডি পেয়েছি ফিরে। সেটিকে রেফারেন্স বা সেটিকে বরাদ ধরে আমরা কিন্তু বাকি টাকাগুলো আনতে পারবো। একটি সিম্পল একটি বিষয় আমি আপনাকে আইনের ভাষায় বলতে চাই, যেহেতু আমি আইনজ্ঞ নই এ বিষয়ে, আন্তর্জাতিক আইন বিশেষ করে, যে কোনো একটি মানি ট্রান্সফারের ক্ষেত্রে একটি ভ্যালিড এগ্রিমেন্ট লাগে। অর্থাৎ হচ্ছে শুধু চেকের পাশে যেমন আপনার একটা এগ্রিমেন্ট অথবা বিলের কপি লাগে, তেমনি আমাদের যে অবৈধ লেনদেনটি হয়েছে সেটার কিন্তু একটা ভ্যালিড এগ্রিমেন্ট লাগবে যারা রিসিভেন্ডিং এন্টি। তো সেক্ষেত্রে তাদের কাছে যদি এরকম ডকুমেন্ট না থাকে, তাহলে অবশ্যই কোর্টের কাছে বিচার চাওয়া যেতে পারে এবং এই বিষয়ে বাংলাদেশের হয়তোবা সব ডেপুটি অ্যাটর্নি এবং অ্যাটর্নিরা কাজ করবেন এবং ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে এটা হ্যাকিং নাকি ইচ্ছাকৃত মানি ট্রান্সফার, এই বিষয়ে সিদ্ধান্তের পর আন্তর্জাতিক আদালতে এই টাকাটি আসলে আমাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যদি বাংলাদেশ